একটা কথা বলি, যে ছেলেটা হাদিকে মারছে বলে বলা হয়, তাকে হাদির সাথে পরিচয় করাই দিয়েছে জামাতের আমিরের ছেলে। জামাত আমিরের ছেলে নিজে যাইয়া এই ছেলের পরিচয় করাই দিয়েছে হাদিকে, এবং হাদিকে বলছে সেই খুব রিলায়েবল পারসন, তোমার নির্বাচনে সবকিছু করবে। এক সময় বলছে ছাত্রলীগ, এরপরে আবার হে করে ছাত্রলীগ করলে, হে আবার ডাকাতি। আজকে জুলকারনাইন সায়েম এক জায়গায় একটা টকশোতে বলতেছেন, এই ছেলে বারবার লুক চেঞ্জ করে। প্রথমে আমি মনে করলাম বাবার এই লুক চেঞ্জ করে মানে তো কোটি টাকা খরচের ব্যাপার, প্লাস্টিক সার্জারি করে নাকি? হ্যাঁ, শারমিন চৌধুরীর ওই পালস অফ পলিটিক্স এটা বলেছেন উনি। পরে দেখলাম যে না, কয় যে একবার চুল এদিকে করে, একবার চুল। ভাই আমি যত হাজার রকমের চুলই করি না কেন, আমি তো সেম লোক, এটা যে কেউ দেখলেই বুঝবে নাকি? আমি তো আর মাইকেল জ্যাকসন হয়ে যাইতে পারবো না চুল লম্বা করলে। আবার জুলকারনাইন সায়েম কাছে ওরে পরবর্তীতে মিছিলেও দেখা গেছিল। কোথায় মিছিলে দেখা গেছিল? ওই বেটারে তো জামাত ইসলামের মিছিলেও দেখা গেছে। সে তো আপনার এই ছেলে মূলত, এই ছেলের বাড়ি সম্ভবত কুমিল্লার কাছে কোথাও বাড়ি। তার সাথে তো জামাতের, সে তো যায় জামাতের ওই যে চিটাঙের সাতকানিয়ার জামাতের আমির শাহজাহান চৌধুরীর বাড়িতেও ছিল এই ছেলে। মানে কোথাও না কোথাও মানে জামাত যে করছে এটা না জুলকারনাইন সায়ের স্বীকার করবে, না ইলিয়াস, না পিনাকি। মূল কথা তিনোটাই একই গোত্রের মাছ। কোনো মতে এটা খালি আওয়ামী লীগ। এতদিন শুনলাম কি যে ইন্ডিয়া পয়সা দিছে, শেখ হাসিনার নির্দেশ দিছে। আজকে আবার পত্রিকা আসছে কোন এক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান নাকি এটাতে জড়িত। কত হইলো নাকি পুরাটাই ডাক্তার ইউনুসের জড়ানো, ইউনুসই করাইছে। এখন ওদের যেটা প্ল্যান, ভাই আগামী প্ল্যান বলিয়ে দেয় আপনারা, ওরা আরো একজন বা দুইজনকে মারবে, এবং এইবারের মাইটটা হবে যে স্পট ডেথ হইতে হবে। কারণ হাদি গুলি খাওয়ার পরে 6 দিন লাগছে মরতে, রক্ত ঠান্ডা হয়ে গেছে। আরেকটা মরবে রক্ত লগে লগে, এরপরে ওনারা ডাক দিবে যদি ওনারা কুলে উঠতে পারে। জি রাশেদ হায়দার ভাই, আল্লাহ না করুক এমন ঘটনা না ঘটুক, আমরা চাই না আমাদের দেশে আর কারো লাশ পড়ুক। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমি রফিক ভাইয়ের কাছে একটু আসি। রফিক ভাই, আজকে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে ফোন আলাপ হয়েছে। অনেকদিন পরে সম্ভবত তাদের মধ্যে ফোন আলাপটা হলো। এই দুই দেশের মধ্যে এর মধ্যে কিন্তু বেশ উত্তেজনাও চলছিল, যেটাকে বলা হচ্ছিল কেউ কেউ স্নায়ু যুদ্ধের পর্যায়ে চলে গেছে। এই সময়ের মধ্যে আবার দুই সেনা প্রধানের এই যে আলাপ, এতে কি দুই দেশের সম্পর্কের উন্নয়ন নাকি অন্য কোনো বিষয়, কি মনে হয় আপনার? আপনি তো অবশ্যই বিষয়টা খোঁজখবর রাখেন। ধন্যবাদ মাসুদ ভাই। রাশেদ ভাই, আসসালামু আলাইকুম। এটা আমি আজকে মনে হয় না, গতকালকে একটা ভিডিও আপনি টক শোতে শুনলাম যে ভারতের আপনার অল ইন্ডিয়ান প্রেস ক্লাবের যে আপনার সভাপতি গৌতম নাহারি সাহেব কিন্তু একটা আলোচনাতে ওনার কথা শুনলাম যে 48 ঘন্টা পরে কি হবে বলা মুশকিল। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও আসছে বা ছবি আসছে যে ভারতীয় যে বাহিনী, তারা কিন্তু সীমান্তে যে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা আছে, তাদের যে চেকপোস্ট গুলি আছে এগুলি পরিদর্শন করতেছে। মানে তারা ওই জিনিসটাকে খুব সিরিয়াসলি নিছে। এবং যেহেতু গতকালকে পরশুদিন মনে হয় ওদের পার্লামেন্টে কিন্তু বাংলাদেশ নিয়ে কিন্তু একটা বিবৃতিও কিন্তু আসছে। আগে যেভাবে ইয়া করে হয়তো বাংলাদেশের ব্যাপারগুলো নিয়ে একটু বলতে গেলে হালকাভাবে চিন্তা করা হয়তো, কিন্তু এবার কিন্তু এই ব্যাপারগুলি নিয়ে অনেক তারা সিরিয়াসলি ইয়া করতেছে, অ্যাক্টিভিটিস দেখাচ্ছে। যেহেতু গত কিছুদিনের মধ্যে অনেকগুলি বক্তৃতা কিন্তু আসছে, এই জন্যই তারা তাদের পার্লামেন্টে ওই জিনিসগুলি আলোচনা হয়েছে। আলোচনার কারণে কিন্তু এই জিনিসটা অনেকটা মানে আরো গোলাটি অবস্থায় আসছে। ভারত কিন্তু এখন আর আমাদের দেশের এই যে ব্যাপারগুলি সহজভাবে নিচ্ছে না, যা আমাদের দেশ থেকে যে ধরনের বক্তৃতা বিবৃতি আসতেছে এইগুলি এখন আর ওরা একটু সিরিয়াসলি নিচ্ছে। যে কারণে ওই যে ভারতের যে সীমান্তে তাদের সেনাবাহিনীর লোকরা কিন্তু আর তাদের যে বিএসএফ এর বড় বড় কর্মকর্তা আছে, তারা ওই সীমান্তে কিন্তু নজরদারি দিয়ে আসছিল। এই সূত্র ধরে হয়তোবা আমাদের সেনাবাহিনী প্রধান এবং ভারতীয় সেনাবাহিনীর সাথে একটা যোগাযোগ হয়েছে। উত্তেজনা যেহেতু একটা শুরু হয়ে গেছে,
আগে ছিল রাজনৈতিক ভাবে উত্তেজনা, পলিটিক্যাল লিডাররা বলতো, ভারতের কিছু পলিটিক্যাল লিডারও কিন্তু এই আমাদের পলিটিক্যাল লিডারের বক্তব্যের পরে তারাও কিন্তু কিছু বিবৃতি দিছে কিন্তু, যেন আপনার আসামের মুখ্যমন্ত্রী বলেন বা যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, এবং ওরা গতকালকে না পরশুদিন আমাদের যে কলকাতা হাই কমিশনার এখানে তারাও বিক্ষোভ করছে। সেই সূত্র এটা কিন্তু একটু জটিল পর্যায়ে চলে গেছে। সেক্ষেত্রে হয়তো আমাদের যে সেনাবাহিনী প্রধান বা ওই দেশের সেনাবাহিনী প্রধান, যেহেতু কি আলোচনা হয় এগুলি তো জানা মুশকিল, কারণ এটা সিক্রেট ব্যাপার। তবে এটা আমার বিশ্বাস যেটা হলো যে উত্তেজনাটা কমানোর লক্ষ্যেই ওনারা কথা বলছে, এটা আমার বিশ্বাস। কারণ কোন দেশেই কিন্তু ভারতের সেনাবাহিনীও চায় না একটা যুদ্ধ হোক, আমাদের দেশেও সেনাবাহিনী চাবে না একটা যুদ্ধ হোক। যুদ্ধটা আসলে আমাদের দেশের যারা বক্তৃতা বিবৃতি দিচ্ছে, যুদ্ধটা ওনারা খেলনা মনে করতেছে। আমরা ছোট থেকে কিন্তু আমরা করতাম, আমি কি যুদ্ধ দেখছি, কিন্তু যুদ্ধ দেখার কারণে আমরা যখন আপনার 4-5 পড়ি, কলা গাছ আছে না, কলা গাছের যেটা ডাঁটা থাকে, ডাঁটাটাতে কিন্তু আমরা অস্ত্র বানাইতাম, বন্দুক বানাইতাম, বন্দুক বানাইয়া আমরা ওই খেলাধুলা করতাম। কিন্তু 5-7-10 জন মিলে আমরা ওই পলাইতাম জঙ্গলের ভিতরে, এদিক দিয়ে গুলি করতাম। এটা আমাদের এই যে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে ওরা যুদ্ধটাকে খেলাধুলা মনে করতেছে, কিন্তু যুদ্ধটা খেলাধুলার ব্যাপার না, এটা কিন্তু ওনারা বুঝতে চেষ্টা করে না। একটা যুদ্ধ করতে গেলে কি লাগে, যে আমরা যেহেতু আমাদের 71-এর পরে আমাদের তো আর যুদ্ধ করতে হয় না কোন দেশের সাথে, আর আমরা 71-এ যখন আমরা যুদ্ধ করছি, এই অস্ত্রগুলো কিন্তু আমাদের দেশের না, এই অস্ত্রগুলো কিন্তু আসছে কিন্তু ভারতের থেকে আসছে। মানে কি পর্যন্ত কত টাকা, কত কোটি, কত হাজার কোটি টাকার অস্ত্র ভারত দিছে, এবং এটার টাকা কোথা থেকে আসছে এটার হিসাব তো কোনোদিন আমরা কিন্তু পাই নাই বা শুনি নাই যে ভারত। না রফিক ভাই, আমাদেরও অস্ত্র ছিল, আমাদের এখানে যে ক্যান্টনমেন্টে অস্ত্র ছিল সেগুলো তো ছিল। আর আমাদের ক্যান্টনমেন্টের অস্ত্র ছিল, আমাদের গণবাহিনীর যে অস্ত্রগুলো ওগুলো ভারতের ছিল, বাট আমাদের সেনাবাহিনীর তো অনেক অস্ত্র ছিল। কত অস্ত্র ছিল, ওই সময় কত অস্ত্র ছিল। আরে আপনি 9 মাস যুদ্ধ করার মতো অস্ত্র কি বাংলাদেশে ছিল? যুদ্ধের গোলাবলু ছিল, এটা স্বাভাবিক, অল্প কিছু ছিল, ওরকম তো ছিল। আর ওই সময় আপনার ওই সময় এই পাকিস্তানের অবস্থা কি? রফিক ভাই ছিল, রফিক ভাই একটা সেকেন্ড, মাসুদ ভাই আপনি বললেন যে আমাদের এখানে ক্যান্টনমেন্টে অনেক অস্ত্র ছিল। আপনার দয়া করে কি আমাকে বলবেন যে এই বাংলাদেশ সেনাবাহিনী বা পুলিশের কয়জন যুদ্ধ করছিল ওই দিন? একজন হয়তো একটা অস্ত্র নিয়ে বেরিয়ে আসছে, অনেকে নিরস্ত্র বেরিয়ে আসছে, আর্মি অফিসাররা নিরস্ত্র কোনো কিছু ছাড়া বেরিয়ে আসছে। সেনাবাহিনীগুলো তো পাকিস্তানি আর্মিদের দখলেই ছিল, আসলে এবং আপনার এই যে রাজারবাগ পুলিশ লাইনের সমস্ত অস্ত্রগুলো পাইকাদের দখলে ছিল। আমাদের সৈন্যরা কোনো অস্ত্র নিয়ে আসতে পারে না, আসলে অস্ত্র পাইছি আমরা সব ইন্ডিয়া থেকে আর রাশিয়া থেকে শেষ পর্যন্ত। এখন এই যে এটা এই যে বললেন যে আমাদের অস্ত্র ছিল, তো ক্যান্টনমেন্ট আমাদের সেনাবাহিনী যারা ছিল ওনারা কি অস্ত্রগুলি নিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরোতে পারছিল? অথবা আপনি একটা পিস্তল বা একটা আপনার বন্দুক নিয়ে বের হয়েছে, ওনারা কি আপনার ওই ট্যাঙ্ক নিয়ে বের হতে পারছে? ওনারা কি মেশিন গান গুলি নিয়ে বের হতে পারছে? ওনারা তো বিচ্ছিন্ন ভাবে বের হয়ে আসে। ক্যান্টনমেন্ট গুলি তো পাকিস্তানের সেনাবাহিনীর দখলে ছিল, তাই না? তাহলে অস্ত্র এই টুকটাক অস্ত্র, আর বাকি অস্ত্র তো সব ইন্ডিয়া দিছে। মানে 9 মাসের যুদ্ধ করতে কত হাজার কত লাখ কোটি টাকার অস্ত্র ইন্ডিয়া দিছে। তো ইন্ডিয়া কোনোদিন বলে নাই যে আমরা তোমাদেরকে এত টাকা অস্ত্র টাকা দাও, সেটা বলে নাই। বা রাশিয়া কত অস্ত্র দিছে, কিভাবে দিছে, এটা কিন্তু আমরা কেউ কিন্তু ইতিহাস জানা নাই। এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে অবশ্যই আছে যে বাংলাদেশে কত তখন আর কত $1 মিলিয়ন অস্ত্র বাংলাদেশকে দিছে সাহায্য, তার মধ্যে ইন্ডিয়া কতটুকু দিছে বা দিছে কতটুকু, রাশিয়া কতটুকু দিছে। বাংলাদেশ সরকার তো এটার জন্য পে করতে হয় না, কিন্তু আপনি কি শুনছেন যে পে করছে এটার জন্য পরবর্তী সরকার আইসা, 71-এর পরে আইসা সরকার? এটা তো আপনি এই জিনিসটা কেউ আলোচনা করে না। কিন্তু অস্ত্র কোথায় ছিল আমাদের অস্ত্র আরেকজন। এখন আপনি এখন একটা জিনিস, যুদ্ধ যেহেতু রানিং একটা দেশে হচ্ছে আপনার ইউক্রেন বুঝে, রাশিয়া বুঝে যে কি পর্যন্ত অস্ত্র লাগতেছে। আপনার ইউরোপ মিলে, আমেরিকা মিলে, সবাই মিলে অস্ত্র দিয়ে ইউক্রেনটা টিকায় রাখতে পারতেছে না। আর রাশিয়া নিজে অস্ত্র উৎপাদন করেও ওরা হিমশিম খাচ্ছে, যে কারণে আপনার কোরিয়া থেকে আনতেছে, ইরান থেকে নিচ্ছে অস্ত্র, আমরা যতটুকু শুনছি।
চায়না থেকে অস্ত্র নিতেছে। এখন এইগুলি এই যে যুদ্ধ খেলা যেটা আর কি, আমি যেটা বলতেছিলাম যে আমাদের সেনাবাহিনী অবশ্যই ওনারা এই ব্যাপারে সতর্ক আছে, যে কারণে হয় এখন কি আমাদের সেনাবাহিনী যোগাযোগ করলো না ইন্ডিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে যোগাযোগ করছে সেটা আমরা জানি না। না, আমাদের সেনা প্রধানই নাকি কয়েকদিন থেকে ট্রাই করতেছে ওদের সাথে যোগাযোগ করার। তাহলে হতে পারে, এবং আজকে যদি কেউ হতে পারে তাহলে ওনাদের কথা হয়েছে, হতে পারে উনি আশ্বস্ত করে, যেহেতু এটা নিয়ে একটা মানে একটা এক্সট্রিম পজিশন। কেন আমাদের সেনা প্রধান ওদের সাথে এখন আমাদের যেহেতু ঝামেলা চলছে, এখন আর এত কথা বলার কি কাজ? না না না, এটা এটা আপনি বয়কট বলতে করবো, পারেন। আমরা তো ইন্ডিয়ারে বয়কট করে দিছি অলরেডি, যে না আমরা আপনি boycott করতে পারেন। খাওয়ার হুমকিও আমরাই তো দিচ্ছি। ভাই আপনারা বয়কট করতে পারেন, যদি বয়কটই করতে না পারেন, আপনি আজকে দেখেন একটা ভিডিও আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা পিনাকি রঞ্জন নামটা আমি আসলে কোনোদিন উচ্চারণ করতে চাই না বা করিও না, যেহেতু নামটা মুখে এসে গেছে, আমি বললাম এই দুইজনের নাম বলে, একজন আমেরিকা থাকে আর একজন হলো ফ্রান্সে থাকে, এই দুইজনের নাম নিয়ে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মোল্লা হুজুর টাইপের মানুষ সে কি বক্তব্য দিচ্ছে শুনছেন আপনি, যে আমরা ওই দুইজনকে নিয়ে ওদের দুজনকে প্রদান করে বিপ্লবী সরকার গঠন করব, ওই ভাই বলিয়া ডাকছে, পিনাকি ভাই আর ইলিয়াস ভাই। অথচ পিনাকি সাহেব কিন্তু আমি যত জানি উনি হিন্দু ধর্মাবলম্বীর আগে ছিল, এখন কি ধর্ম আছে আমি জানি না, আমরা সত্যি কথা জানি, কেউ ধর্ম নিয়ে আমার কটাক্ষ করার ব্যাপার না। আমাদের এই হুজুর মুসলিম, হ্যাঁ ওরা ওই মুসলিমরা জানি, মুসলিম শুনেন, মুসলিম আমরা তো তাহলে, আপনি যে বলছেন মুসলিম একজন হিন্দু, বা এটা নিয়ে যে বিতর্ক হচ্ছে, পিনাকি রঞ্জন কিন্তু এ পর্যন্ত বলে নাই যে আমি হিন্দু না আমি মুসলমান হয়ে গেছি, কথা বলে নাই, কিন্তু বলছে এই পর্যন্ত কিন্তু কেউ বলে নাই, উনি কিন্তু বলে নাই। তে যাক, এটা আমাদের জানার ব্যাপার না, ওনার যে ধর্ম ওনার কাছে এটা না, কিন্তু আমাদের এই যে মুসলিম হুজুর ভাই উনি কিন্তু ওনারে খুব আপ্যায়ন করতেছে, ওনারা নিয়ে কি করবো বিপ্লবী সরকার গঠন করবে, আর ওনাদের যারা আমাদের বর্তমান সরকার সব বাদ দিয়ে দিবে। তাহলে এই হলো মোরগঞ্জের জ্ঞান কথা বলে, এই জন্য ওনার পছন্দ হয়ে গেছে, এই হলো জ্ঞান বুদ্ধি আমাদের, হলো এই হলো জ্ঞান বুদ্ধি আমাদের। এখন আপনি যে আপনি বলছেন না যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন, বয়কট করবেন, করতে পারেন, বুকে তো সবই বলতে পারেন, আপনারা তো অনেক কিছুই বলতে পারতেছেন। এই যে এই হুজুরের কথাই বললাম, এই হুজুর নিজেও জানে না যে পিনাকি সাহেব আপনার মুসলমান না হিন্দু, তাহলে আপনি যে সারাদিন ভারতের বিরুদ্ধে কথা বলেন, হিন্দুদের বিরুদ্ধে কথা বলেন, তাহলে ওই পিনাকি যারা নিয়ে আপনি সরকার গঠন করবেন, বিপ্লবী সরকার গঠন করবেন, উনি আপনার ভাই বলতেছেন, তাহলে তারে নিয়ে আপনি কি কায়েম করবেন, কি ইসলামটা কায়েম করবেন বলেন? আপনাদের তো একটাই প্রবলেম, একটাই চিন্তা যে কি হিন্দু মুসলিমের ব্যাপারটা, এটাই তো সমস্যা, আর তো কোনো সমস্যা নাই আমি দেখি না, এটা নিয়ে তো মূলত মানসিক দ্বন্দ্ব। সুতরাং ভাই আমি তো বলতে পারবো এই করবো সেই করবো, যুদ্ধ করে আলবো, ইন্ডিয়ার বিরুদ্ধে লাগবে, কিন্তু আপনার আমাকে খুঁজে পাবেন যুদ্ধের সময় যারা এই বক্তব্য দেয়? হ্যাঁ, সেনাবাহিনী যারা আছে, ভারতীয় সেনাবাহিনী যারা আছে ওনারও দায়িত্বশীল ব্যক্তি, আসলে কি যারা সেনাবাহিনীর চাকরি করে বা উপরের লেভেলে পোস্টে থাকে তারা কিন্তু অনেক ধৈর্যশীল থাকে, তাদেরকে ওই ট্রেনিংটাই করানো হয়। যদি আপনার ওই ধৈর্য সত্যি না থাকতো তাহলে ওই বড় বড় পোস্টে যেতে পারে না, কিন্তু কারণ তারা অবশ্যই ধৈর্যশীল। দেখেন আমি তো সবসময় কথাটা বলি, আমাদের দেশের রাজনীতিবিদদের বক্তব্য আর ইন্ডিয়ান রাজনীতিবিদদের বক্তব্য দেখেন কত ডিফারেন্ট, আর আমাদের রাজনীতিবিদদের বয়স আর ইন্ডিয়ার রাজনীতিবিদের বয়স চিন্তা করে দেখেন। আমরা এটা কিন্তু সবসময় জানি, বয়স হইলে মানুষের মধ্যে একটা স্থিরতা আসে, ভালো স্থির আসে, কথার মধ্যে একটা মাধুর্য আসে, টেকনিক্যাল যে জিনিসটা সেটা আসে। কিন্তু ইউনিভার্সিটির যে টিচার হয়, প্রথম ছাত্র সবাই তো ইউনিভার্সিটিতে পড়ে, মাস্টার ডিগ্রি পাস করে, ডক্টরেট করে, এরপরে প্রভাষক হিসেবে জয়েন করে, এরপরে আস্তে আস্তে প্রমোশন পাইতে পাইতে রাষ্ট্রীয় প্রফেসর হয়, এরপরে আরো এক্সপিরিয়েন্স হয়, তখন তাদেরকে বিভিন্ন আপনার পোস্টে দেয়, প্রশাসনিক পোস্টে দেয়। সুতরাং লেখাপড়া করলেই শুধু হয়ে যায় না, এগুলোর জন্য এক্সপিরিয়েন্স লাগে। ইন্টারন্যাশনাল রাজনীতি চালাইতে গেলে এক্সপিরিয়েন্সের দরকার আছে, বয়সের দরকার আছে। বয়স যখন বাড়বে তার মানুষের এক্সপিরিয়েন্স হয়, কেন বিভিন্ন লোকের সাথে চলাফেরা করে, বিভিন্ন ক্যাটাগরি লোকদের সাথে চলে। ওই জন্যই ইন্ডিয়ান দেখেনি আমাদের দেশের থেকে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য আসছে, ইন্ডিয়া থেকে ওই ধরনের বক্তব্য কিন্তু আসে না, ওইভাবে আসে নাই। গতকালকে কিন্তু আপনি বলছিলেন না, পরশুদিন আলোচনা করলাম যে যখন ত্রিপুরা মুখ্যমন্ত্রী গতকালকে যে বক্তব্য দিছে, আপনি শুনলে দেখেন আপনি যে কতটুকু মেচুর বক্তব্য দিছে,
আপনি দেখেন কালকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বক্তব্যটা একদম মানে খুব মানে তার ডাইরেক্ট ইয়াটা আসছে, ভিডিওটা আসছে। বা আসামের মুখ্যমন্ত্রী যারা আছে, আমি যদিও জানি উনি একটু তার মধ্যে আগে যে ভিডিও বা আমাদের বক্তব্য শুনছি ওনার মধ্যে কিছু উগ্রতা কাজ করে, কিন্তু গতকালকে যে বক্তব্য অতটুকু উগ্র না। কিন্তু হ্যাঁ আপনি উনি বলেন যে পারবেন বোমা মারবো, এই কথা বলছে। উনি এমনি একটু মানে উগ্র কথা বলে ওনার আগে থেকে। কিন্তু আপনি ইয়া যান ত্রিপুরা মুখ্যমন্ত্রী যান, উনি কিন্তু একদম খুব সুন্দর বক্তব্য জি রফিক ভাই, যে আমার রফিক ভাই না আমি শেষ করি। তো এখন আমাদের যে সেনাবাহিনী যে কোন পক্ষ থেকে আগে যোগাযোগ করছে, এটা একজন তো আগে করছে, এটা স্বাভাবিক। এটা নিয়ে যে ছোট বড় ব্যাপার সে না, এটা হলো স্বাভাবিকতা ফিরার জন্য অবশ্যই এই ধরনের আলোচনা হয়েছে। কেউ এত যুদ্ধ করার জন্য আলোচনা করে নাই, এটা আমি এটা বিশ্বাস করি। এইটা আমি মনে করি ইতিবাচক হিসেবে দেখবো। দুই দেশের সাথে সম্পর্কটা স্বাভাবিকই করা উচিত। আমাদের যারা রাজনীতি নেতৃবৃন্দ আছে তাদেরকেও চিন্তা করে কথা বলতে হবে। আমরা যেটা পারবো না কি পারার কি আছে এখানে, কেন আমরা যাবো ঝগড়া করতে? ধন্যবাদ। জি রফিক ভাই, আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি। রাশেদ হায়দার ভাই, আপনার আলোচনায় দেখলাম সীমান্তে হঠাৎ ভারতীয় সেনার শীর্ষ কর্মকর্তারা এসে কিছু কিছু বিষয় তারা দেখাশোনা করছেন, কিছু একটা প্রস্তুতির। এখানে কিসের ইঙ্গিত আছে একটু জানতে চাইবো। আরো একটা কথা হচ্ছে, তারা এর মধ্যে বাংলাদেশ সীমান্তের কাছে 3টা সেনা ঘাঁটি তৈরি করেছে এবং আরো একটা এখন করছে মিজোরামে, এই নতুন করে মোট 4টা হচ্ছে। এই অঞ্চলে ভারতের এই যুদ্ধ প্রস্তুতির কি কারণ থাকতে পারে? না, যুদ্ধ প্রস্তুতি না, এটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত হচ্ছে যে প্রায় 4000 কিলোমিটার সম্ভবত। এখন এর মধ্যে কিছু কিছু এমন জায়গা আছে যেখানে আপনার ওই যে নদী আছে, জঙ্গল আছে, এইরকম। তো এতদিন ধরে লাগে নাই, এতদিন ভারতের প্রয়োজন হয় নাই, কারণ হচ্ছে ভারত চিন্তা করছে যে বাংলাদেশে মৌলবাদীদের ওইরকম উত্থান তো হয় নাই। সুতরাং ভারত এইদিকে নিশ্চিন্ত ছিল যে নিরাপত্তা অন্তত বাংলাদেশের মাটি ব্যবহার হইয়া ভারতে কোনো গ্যাঞ্জাম হবে না, যার কারণে ভারত ওইদিকে চোখও দেয় নাই। তো এখন যখন পাকিস্তানে আইএসআই এখানে ট্রেনিং দিচ্ছে, হামাস আইসা ঘাঁটি কাটতেছে, তারা তো তাদের নিরাপত্তার ব্যবস্থার চিন্তা করবে। এখন ঘটনা হিসেবে অনেকে মনে করে যে কি ভাই, ভারতের এখন হয়তো কি হবে জানেন, যে আপনারা তো 20 মিলিয়ন 30 মিলিয়ন ডলার বছরে অতিরিক্ত ব্যয় হবে এইখানে সৈন্য সমাবেশ করা, যে সৈন্যগুলো আছে, ক্যাম্পগুলো আছে, এগুলো রক্ষণাবেক্ষণ সবকিছু মিলে। যান ভারত এই যে মিজোরামে একটা বাহিনী করছে, সেটা হচ্ছে এই কি বলে আপনার এটা, আরে যে মুজাহের না কি বাহিনী আর কি, মানে যে অনেক মুসলমান যেমন যে পাকিস্তানে চলে গেছিল না, ভারত পাকিস্তান যখন ভাগ হয়েছিল পাকিস্তানে, এদের কি মুজাহিরিন না কি বলে, মানে বেঈমান, মুসলমানদের মধ্যে বেঈমান, এগুলার যে একটা বাহিনী করছে যে এগুলোর ঠেকা। আর ভারতের 7 সিস্টার তারা রক্ষা করার জন্য তাদের সেনাবাহিনী ওখানে বর্ডারে দিতে হবে, কারণ বর্ডার তারা আপনারা আগের মতো খুলবে না। আর একটা কথা বারবার, ভারত আমাদের বাংলাদেশের গ্রাউন্ডে বুট দিবে না, কারণ বুট ফেলানোর দরকারই নেই। ড্রোন মারা বা ব্রাহ্মস মাইরে ফালাই দিবে। আমাদের 3টা-4টা সেনা ক্যাম্প, এগুলো ফালাইতে ভারতের জন্য কয়েক মিলি সেকেন্ডের দরকার, সেকেন্ডও না, মিলি সেকেন্ড, কয়েকটা মিলি সেকেন্ডে হয়ে যাবে। হ্যাঁ, ভারতীয় সেনা কর্মকর্তা যাচ্ছে, ওদের বিভিন্ন ক্যাম্প যাচ্ছে, কারণ বাংলাদেশ ভারত সীমান্তে অলরেডি S-400 লাগাই দেওয়া হয়েছে। এত বড় সীমান্ত, যার কারণে সিসিটিভি ক্যামেরা, স্যাটেলাইট ক্যামেরা সব ফিক্স করা হচ্ছে। ভারতের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা বর্ডার এরিয়া ঘুরে আসছে, দেখে আসছে যে কি অবস্থা, মানে সব ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ কোনো জঙ্গি আর ঢুকতে দিবে না ভারত ওখানে। আর এইবার আপনি আর বলতেও পারবেন না যে ভারত কাউরে গুলি করে মেরে ফেলতেছে, কারণ যে ভারত এখন মানলো বলো যে এগুলো সব জঙ্গি ছিল, আপনি কি করবেন? কারণ আপনি তো সবচেয়ে বড় ভুল করছেন, ইন্টারন্যাশনাল ল ভাঙছেন যখন আপনি ভারতীয় এম্বাসি গুলোতে আক্রমণ করছেন। এখন গত 2 দিন ধরে সেনা প্রধান চেষ্টা কইরা, যখন গতকালকে ওদের পররাষ্ট্রমন্ত্রী বইলা দিল যে আমাদের এম্বাসিতে আক্রমণ মানে আমাদের ভূখণ্ডে আক্রমণ, তো এই আক্রমণ ভারত যদি আক্রমণ করে, কারে আক্রমণ করে? আপনারা আমার করবে না। ভারত আক্রমণ করে সরাসরি সেনা ক্যাম্পে, মরবে কারা? সেনাবাহিনী।
সেনাপ্রধান আজকে 2 দিন ধরে চেষ্টা কইরা আজকে কথা বলছে। এবং আপনি যদি এই মুহূর্তে খবর নেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যেখানে যেখানে ভারতের ভিসা সেন্টার বা আছে, সব জায়গার সামনে অলরেডি সেনা মোতায়েন হয়ে গেছে। সেনাবাহিনী কন্ট্রোল দিচ্ছে, নিরাপত্তা। এটা হচ্ছে ডরে, এটা হচ্ছে ভয়ে। সেনাবাহিনী আজকে যে গার্ডস দেখাইছে, এইটা দেখে এখন দেখেন এত ভয় পাইলে আমরা ওদের সাথে যুদ্ধ করব কিভাবে? রাশেদ হায়দার ভাই, আপনি এই ধরনের কথা কেন বলছেন? না না, আমরা তো মুখে মুখে যুদ্ধ করতেছি রে ভাই, আমরা যুদ্ধ তো করতেছি মুখে মুখে, বুঝেন নাই? আমরা মুখে মুখে যুদ্ধ করতেছি। ওই যে দেখেন, আপনি যেহেতু বিয়ে করছেন, আপনার একটা কথা কই, ওই যে বাচ্চা, আপনার বাচ্চা যখন হইছে, আপনার ভাবি নির্ঘাত বলছে না যে এই বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে, ওই কামড় দেয়, দুধের মধ্যে কামড় দেয়। কারণ হচ্ছে বাচ্চাদের 6 মাস পরে দাঁত শিরশির করে, দাঁত উঠার আগে, তখন ওরা মায়ের বোটায় কামড় দেয়, মানে ইয়ে করা, দাঁত শিরশির করে যে। আর শুয়োর যখন দাঁত উঠে, শুয়োরের বাচ্চার দাঁত উঠলে আগে যে বাপের পাছায় কামড় দেয়া, দেখে দাঁত শক্ত হয়েছে কিনা। তো মৌলবাদীরা হচ্ছে যে এরা খাইবো ভারতের, পড়বো ভারতের, সবকিছু ভারতের, কিন্তু দেখাবে যে আমরা ভারত বিদ্বেষী। এরা সুদ খাইবো, ঘুষ খাইবো, এরা মসজিদের ভিতরে নিয়ে বলৎকার করব, কিন্তু কোকা কোলা খাইবো না, কয়টা হারাম। এই হচ্ছে যে বাংলাদেশের মৌলবাদীদের অবস্থা। তোরা মুখে খালি ভারত আক্রমণ, ভারত, আরে বাবা, ভারত আক্রমণ করস কেন? একবার কইরা দে, তোরা 2-4-10টা পারমাণবিক বোমা মাইরা দে তোরা, তারপরে না দেখবো। তো ভারত তো চুপচাপ, ভারত চুপচাপ, ভারত শুধু দেখতেছে। ভারত চাইতেছে যে তোমরা বাবারা কিছু একটা করো, কারণ হেও ইন্টারন্যাশনালি দেখাইতে হবে না যে এই দেশ এইটা করছে, আমরা যাই মারছি। এটা তো ভালো হইছে, এম্বাসি আক্রমণটা খুব ভালো হইছে। আজকে দেখেন, আপনি একটা কথা মনে করেন, এই যে 24 জুলাই আগস্টের যে আন্দোলন, 5ই আগস্ট, আজকে কয়জন সেনাবাহিনী ছিল? কয়জন সেনাবাহিনী থাকলে কি সেদিন সংসদ ভবনে ঢুকার কারো সাহস হইতো? গণভবনে ঢুকার কারো সাহস হইতো? আজকে পারলো না কেন? আজকে তো ওই দিনের চেয়ে বেশি মানুষ ছিল জানা যায়। সেনাবাহিনীর 100 অফিসারে ঠেকাই দিল, সেদিন ঠেকাইল না কেন? সেনাবাহিনী এখন যখন চাপে পড়ছে, এখন যখন দেখছে যে না রে বাবা, ইন্ডিয়া তো মানে মারবই আম করে, আর মারলে তো সালার এই বঙ্গু মুসলমান যেগুলো আছে, এরা তো সব তখন ঘরের দরজা বন্ধ করে যে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মরতে দিব আম করে। তার সেগুলো এখন একটু। রাশেদ হায়দার ভাই, প্রসঙ্গে একটু বলি, এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আজকে একটা বিবৃতি দিয়েছেন, যে এটা গতকালকেই দিয়েছেন, যে কোন ইয়েতে, এম্বাসিতে যেন কেউ হামলা না করে এবং অতিরঞ্জিত কেউ যেন কিছু না করে, এটা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে, যাতে কাউকে আমাদের উপরে হামলা করার জন্য যেন বৈধতা না দেয়। মানে ওই যে এম্বাসি আক্রমণ, এগুলা করতে গেলে ভারত হয়তো আমাদেরকে আক্রমণ করে বসতে পারে, এই আইডিয়া থেকেই মনে হয় নাসির উদ্দিন পাটোয়ারি এই কথাটা বলেছেন। আমি একটা ফটো কার্ড দেখেছি কালের কণ্ঠে। আমি রফিক ভাইয়ের কাছে একটু আসি। মাসুদ ভাই, মাসুদ ভাই, জি, আপনার কথা শেষ। একটা মিনিট, এখানে ধরেন শামীম খান BNN নামে এক ভদ্রলোক লিখছেন আমারে, যে হায়দার তুই মরলে জানাজা দেওয়ার লোক থাকবে না। এখন আমি এই ফকিন্নির পুত্রে বলতে চাই, যে আহারে ফকিন্নির পুত, আমি মরলে জানাজা দেওয়ার মতন লোক যে কত শত থাকবে, এটা তোর বাপ বা মা মরলেও থাকবে না। আমি এখন যেই দেশে আছি, এই দেশে মারা গেলে তোর মতন কুলাঙ্গার আইতে পারবি না, এটা ঠিক, কারণ ওই হেডাম তোর নাই। এইখানে আমার জানাজা দেওয়ার লোক থাকবে, ওই জিনিস নিয়ে তুমি চিন্তা করিও না, কুলাঙ্গার। জি, রাশেদ হায়দার ভাই, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী, যে যেভাবে পারে তারা কমেন্ট করুক। সবাই তো আর সমালোচনা করে না, কেউ তো, অনেকেই তো আপনাকে খুবই পছন্দ করে, হয়তো কারো কারো পছন্দ নাও হতে পারে। সবাই আরেকজন লিখতেছে যে সবাই আপনাকে পছন্দ করবে এমন তো হতে পারে না। আরেকজন লিখতেছে ভাই সাহস থাকলে সামনে আয়। আরে আমি তোর সামনে যাবো কেন? তুই আসটা, তুই আমার সামনে আয়, আমার সাহসের দরকার না। ওর যদি হেডাম থাকে, ডার্টসে পয়সা থাকে, সে সামনে আসুক। জি, রাশেদ হায়দার ভাই, আমরা আবারও আসবো আপনার কাছে। আমি রফিক ভাইয়ের কাছে একটু যেতে চাই। রফিক ভাই, আজকের একটা খবর, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে নোটাম জারি করলো ভারত। এখানে বলা হচ্ছে চ্যানেল 1-এর,
ভারত দূরপাল্লার মিসাইল পরীক্ষা করতে পারে বলে ধারণা, বিশ্লেষকদের ধারণা, এটা হচ্ছে ধারণা। এতকাল ধরে কখনো শুনিনি ভারত বঙ্গোপসাগরে নোটাম জারি করে বা বাংলাদেশ সীমান্তের কাছে নোটাম জারি করে। এখন তো আমাদের সাগরের এদিকে ওরা নোটাম জারি করে, আবার ওদিকেও করে। কারণ কি তারা এটা করছে কেন? তারা কি ভয় পাচ্ছে বাংলাদেশকে, যে বাংলাদেশ থেকে কোনো আক্রমণ আসে কিনা, নাকি না প্র্যাকটিস করছে যে কিভাবে বাংলাদেশকে ধরা হবে, নাকি কোনটা? ধন্যবাদ মাসুদ ভাই। আমি এর আগে একটু রাশেদ ভাই একটু উত্তেজিত হয়ে গেছি। আমি এই জন্যই আমাদের দর্শক শ্রোতা যে মানে বিরূপ মন্তব্য করছে, রাশেদ ভাই একটু মানে রাগান্বিত হয়েছে। এটা স্বাভাবিক, কেউ যদি ব্যক্তিগত আক্রমণ করলে এটা এরকম হয়। তবে ভাই, যে ভাই আপনি ভিডিওগুলি দেখছেন আমাদের লাইভ, আসলে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা উচিত না। এক একজনের দর্শন এক এক রকম থাকবে, আপনার দর্শন এক ধরনের, আর একজনের দর্শন আর একজনের। সুতরাং আপনি যদি কাউকে গালাগালি করেন সেটা ঠিক না। আসলে আপনি নিজেকে যদি একাই মনে করেন যে আপনি মুসলিম, এটা ঠিক না। আমরা সবাই কিন্তু যে কোনো বক্তব্য বা কোনো কমেন্ট করলে কমেন্টগুলি একটু আপনার সাম্যতার মধ্যে করা উচিত, ভদ্রলোকের মতো করা উচিত। যেহেতু সবাই শিক্ষিত আমরা, আপনার আদর্শ বা আপনার কথা আমাকে শুনতে হবে এরকম কোনো কথা না। সুতরাং আপনি আপনারটা বলেন, কিন্তু সেটা মাধুর্য ভাষায় বলেন। সেই হিসাবে আমরাও উত্তর দিতে আমাদের জন্য সহজ। রফিক ভাই, আমি বলি, রফিক ভাই আমার দর্শক এই আলামিন কি আল মামুন, ইনি বললেন যে মাসুদ ভাই বাক স্বাধীনতা বলতে কি বুঝেন? তাহলে আমি আপনাকে গালি দিয়ে আপনি মেনে নেন, দেখি আমার বাক স্বাধীনতা কেমন দেন। আপনি দেন, গালি দেন, সমস্যা নাই। আচ্ছা, গালি দিলে তো আপনার সমস্যা, আমার কি সমস্যা? আপনি গালি দেওয়া মানে কি? মানে পরিচয় প্রকাশ পাওয়া, যে আপনি কোয়ালিটিটা সেখানে প্রকাশ পাবে। তো আমি আপনাকে কেন, আপনি দেন, আমি আপনাকে বাধা দেব না। তো এই জন্য এটা বললাম যে এইগুলি আসলে আমাদের পরিহার করা উচিত, সবাইকে ধৈর্যশীল হওয়া উচিত। আপনার তাহলে সবাই কিন্তু একমতের লোক হইতো। দেখেন আমাদের দেশে ইসলামিক দলে দেখেন অনেক আছে, তার মধ্যে 8টা দল কিন্তু প্রকাশ্যে আসছে যারা রেজিস্টার। এছাড়াও কিন্তু অনেক ইসলামিক দল আছে, সবাই কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে। ইসলামিক দল তো একটা হওয়া উচিত, তাই না? ইসলাম যেহেতু প্রতিষ্ঠা করবে, তো ইসলামিক দলই যদি 8টা হয়, 8টা হলো লিস্টেড, আরো অনেক দল আছে। সুতরাং আপনার সাথে একমত হবে এটা ঠিক না। সুতরাং এই গালাগালি করাটা, এটাও কিন্তু একটা বংশের পরিচয় দেয়। আমি আশা করবো আপনারা এই ধরনের মন্তব্য না করে সুন্দর মন্তব্য দেন। জি রফিক ভাই, আমি বারবার বলি বাক স্বাধীনতা আমার কাছে উন্মুক্ত, আপনি আপনার মত প্রকাশ করেন। তবে হ্যাঁ, গালি না দিয়ে যদি আপনার কাছে ভিন্ন মত থাকে, আলোচনা থাকে, আপনি সেটা অবশ্যই কমেন্টে দিতে পারেন, তাতে তো সমস্যা নেই। স্বাধীনতার সাথে করেন, ভালো, তাই না? দ্বিমত থাকে, নাও মিলতে পারে, এটা অস্বাভাবিক না। তাহলে আমরা এত মত হলাম কেন? এত পার্টি, এত দল, এত কত তো আমরা, তাই না? আমরা একটা ওই যে রফিক ভাই বললেন যে আমরা ধর্মের ভিতরেও তো কত দল হয়ে গেলাম, ওরা তো এক দল হতে পারেনি, ওদের মতবিরোধ থাকবেই, এজন্য কাউকে গালি দেওয়া যায় না। জি রফিক ভাই, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে বঙ্গোপসাগরে নোটাম জারি করলো ভারত, তার মানে কি? তার মানে কি এবং কেউ কেউ বলছেন যে এটা ওরা নাকি দূরপাল্লার মিসাইল পরীক্ষা করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এটা ধারণা আমাদের দেশের বিশ্লেষকদের। আপনিও তো বিশ্লেষণ করেন, আপনি একটু বলেন যে এর আগে ওদিকেও করছিল, কিন্তু আমাদের এই সীমান্তের এদিকে করছিল যে নোটাম জারি, এখন এদিকে হলো। দেখেন আমরা তো এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন আলোচনা করতেছি। ইন্ডিয়ান পক্ষ থেকে কোনো বিবৃতি না আসার আগ থেকে কিন্তু আমরা এইগুলি নিয়ে কথা বলতেছি, যে আমাদের যারা আছে দায়িত্বশীল ব্যক্তি, সে বয়সে ছোট হোক সেটা কোনো সমস্যা না, যেহেতু দায়িত্বশীল হয়ে গেছে এখন, তাদেরকে অবশ্যই আপনার সংযত ভাষায় কথা বলা উচিত। পার্শ্ববর্তী দেশের সাথে কিভাবে কথা বলতে হয়, কোন ভাষায় কত কূটনীতিক ভাষা কি, সেটা দেখে জানে শুনে কথা বলা উচিত। এই যে এখন আসতেছেন আপনি, যে আজকে হান্নান মাসুদের কথা বললেন, না কার কথা বললেন, যে ওর কথাগুলি মানে সুন্দর কথা বলছে, তাই না? সংযত হয়ে কথা বলার জন্য আবেদন জানাইছি। এতদিন পরে কেন ভাই তোমরা এই রাজনীতি করবা? সুতরাং রাজনৈতিক ভাষাটা তো শিখতে হবে, জানতে হবে।
সব এটা তো ওই গুলিস্তানে বক্তব্য দেওয়া এক জিনিস, আর রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিবেশী দেশের বিরুদ্ধে কথা বলা কিন্তু এক জিনিস না। এটা কি আপনার চিন্তা করতে হবে। এখন এতদিন পরে যেহেতু গত 5-7 দিন আগে থেকে যে ধরনের উচ্ছৃঙ্খল আচরণ হচ্ছে ভারতীয় দূতাবাসের এবং ভারতীয়র বিরুদ্ধে যে ধরনের বক্তব্য আসতেছে, একদম ক্লিয়ার এবং অনেক দায়িত্বশীল ব্যক্তি, অনেক সিনিয়র, ইয়াং না কিন্তু অনেক সিনিয়র ব্যক্তি আছে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় একসময় বড় বড় পোস্টে ছিল, তাদের পক্ষ থেকে যখন বক্তব্য আসছে তখন কিন্তু এই ভারতকে নড়ে চড়ে বসছে যে আর এখানে বসে থাকা যায় না। যে কারণে কিন্তু তারা প্রথম কিনলো সীমান্ত এলাকায় বিভিন্ন জায়গায় ঘাঁটি তৈরি করলো। এখন আজকে দেখতেছেন যে ওরা ওই ঘাঁটিগুলি পরিদর্শন করতেছে, যে কোথাও ওদের নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা সেগুলি চেক করতেছে। দেখেন এখন আজকে মনে বলতেছেন যে আমাদের সেনাপ্রধানের সাথে ভারতীয় সেনাবাহিনীর সাথে যোগাযোগ হয়েছে, তার মধ্যে অবশ্যই ভিতরে একটা ঘটনা ঘটতেছিল, ওই জন্য এই জিনিসগুলি স্বাভাবিক করার জন্য হয়তো বা যোগাযোগ করা হয়েছে। এর মধ্যে আমি বললাম না যে কতক্ষণ আগে বললাম যে ভারতীয় একজন অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি কিন্তু বলছে যে 48 ঘন্টা পরে কি হবে বলা বুঝতে পারবেন, এখন অত বোঝার কোনো সুযোগ নেই, আমি আর কিছু বলতে পারবো না, এই কথাই বলছে। উনি দায়িত্বশীল ব্যক্তি, সাংবাদিক মানুষ। এখন বাড়া যে বঙ্গোপসাগরের কথা বললেন, ভারত কিন্তু এখন কিন্তু আর আমাদেরকে ওই আগের দৃষ্টিতে এখন আর দেখে না, এখন কিন্তু সিরিয়াসলি ভারতীয় যতগুলি গণমাধ্যমের বক্তব্য শুনলাম, এবং আজকে একজন ভারতীয় ব্রিগেডিয়ার জেনারেল ছিল সাবেক, এখন সাবেক হয়েছে, ভারতের ব্রিগেডিয়ার জেনারেল কি বুঝতে পারে, অনেক কাঠকট পুরায়া কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল হয়। কিন্তু ওনার যে একটা টেলিভিশনের সাক্ষাৎকার দীর্ঘ প্রায় ঘন্টাখানেক আমি শুনলাম, তাতে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশকে আর সেই আগের দৃষ্টিতে ওনারা দেখেন আর এখন। সুতরাং তাদের প্রোটেকশন লেভেল যাটা তৈরি করা দরকার অলরেডি ওরা তৈরি করে নিয়ে নিছে। এখন আপনি কিন্তু ভয় পাওয়ার ব্যাপারটা, এটা আপনার যখনই পার্শ্ববর্তী দেশের সাথে বা কোনো না কোনো কান্ট্রির সাথে, কোনো কান্ট্রি যদি আপনার মতবিরোধ তৈরি হয়, সামরিক বা রাজনৈতিক মতবিরোধ তৈরি হয়, তখন কিন্তু তারা এরকম প্রস্তুতি নেয়। আপনি তো দেখেনি আপনার তাইওয়ানের ব্যাপারটা নিয়ে দেখেন, তাইওয়ান আর চীনের ঘটনা, চীন কিন্তু আক্রমণ করে না, যখন মনে করে বেশি উত্তেজনা ছড়ায় পুরা তাইওয়ানের চতুর্দিকে ওরা কি করে, ফ্রিগেট বলেন, আপনার নৌবাহিনী জাহাজ বলেন, বিভিন্ন ধরনের মহড়া চালায়। এটা ভারত এটা করায় অস্বাভাবিক না, কিন্তু এটা স্বাভাবিক। কিন্তু কারণ তারা কিন্তু এখন মনে করেন আর আমাদেরকে এই আগের মতো আর দেখে না। 71-এর পরে যেভাবে দেখতো, 71-এর পরে 2024-এর পর থেকে, বা 2024 না, এটা তো 25 চলছে, 25-এর ধরেন জানুয়ারি থেকেই বা আপনি মার্চ থেকে ধরেন বা জুন থেকেই নতুন করে আর ওইভাবে দেখে না। এখন কিন্তু নতুন একটা সিচুয়েশন, তারা নিজেদের ওনাদের যে বড় বড় সাংবাদিক আছে তাদের অনেকেরই সাক্ষাৎকার আমি শুনছি, ইভেন আমরা ব্রিগেডিয়ার বললাম, ব্রিগেডিয়ার বলেন, কয়েকজন কর্নেলের, রিটায়ার্ড কর্নেলের বক্তব্য শুনছি, তারা এখন আর ওই আগের বাংলাদেশকে তারা ওই চোখে দেখে না এখন আর। এখন যেহেতু আপনাদের আমাদের এন থেকে প্রতিপক্ষ কাছ থেকে ওনারা বারবারই বলছে যে ওই দেশ থেকে যেভাবে বক্তব্য আসছে, সুতরাং সরকারের উপর একটা চাপ সৃষ্টি হয়েছে অলরেডি। ভারতীয় যে সাংবাদিক আছে, মিডিয়া আছে, বা সাবেক যে সামরিক কর্মকর্তা আছে, ওনারা কিন্তু যেহেতু মিডিয়াতে নিয়ে আলোচনা করতেছে, সরকারও কিন্তু চাপের মধ্যে পড়তেছে। এমনি আরেকটা জিনিস হলো, আপনার ভারতীয় যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, ওদের আরেকটা জিনিস, প্রতিটা প্রদেশেই কিন্তু বিভিন্ন ধরনের পার্টি ক্ষমতায়, কিন্তু ক্ষমতা না থাকলেও শক্তিশালী বিরোধী দল হিসাবে আছে। তো এত এত পার্টির চাপে কিন্তু এই সরকারকে চালায় যাইতে হয় দেশ। সুতরাং সরকার, ভারতীয় সরকার যে বর্তমান সরকার আছে, যে বিজেপি সরকার, তাদেরকে কিন্তু তাদের রাজনীতিক এটা চিন্তা করে কাজ করে। এই ক্ষেত্রে আপনার ভারত যে ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে, এটা অস্বাভাবিক কিছু না, ভয় দেখানোর একটা ব্যাপার না। আর একটা বলতে পারেন, হ্যাঁ হতে পারে অস্বাভাবিক কিছু তো না হয় এরকম। এর আগে তো কোনো এরকম ঘটনা আমরা শুনি নাই, কোনোদিনই শুনি নাই। কাশ্মীরের পাহেলগাঁয়ে একটা ঘটনা ঘটলো না, যেটা তারা বলছে পাকিস্তানে করছে,
যদি ওটা পাকিস্তানে করে থাকে, সেটা যদি সেটা সত্য হয়, তাহলে এদিকে বাংলাদেশের এই দিক দিয়েও তো তারা ওই ধরনের একটা আতঙ্কের মধ্যে থাকাটা অস্বাভাবিক কিছু না। এর মধ্যে দিল্লি না, আসলে এরকম ওরা প্রকাশ করছে। না, এখন আমরা আগে সন্দেহ করছিলাম যারা আতঙ্কিত হবে, আতঙ্ক বোধ করবে, ইধর এই দিক থেকে আমাদের কোনো ইয়া যায় কিনা, ওই কাশ্মীরে যেভাবে আক্রমণ করে গিয়া বা পেহেলগাঁও এই দিক থেকে যায় কিনা, এটা কিন্তু আমরা আগে বারবার বলতাম ওরা সন্দেহ করতে। এখন কিন্তু তারা ক্লিয়ার যে ওরা সতর্ক, ফুললি সতর্ক যে তা আমাদের এই আক্রমণ হতে পারে, সুতরাং তারা কিন্তু ফুললি প্রিপেয়ার্ড। এটা আপনি ওনাদের যত, আমি অনেকগুলি শুনছি সামরিক বাহিনীর বক্তব্য শুনছি, যারা রিটায়ারমেন্টে আছে, অনেক সাংবাদিক আছে বিভিন্ন ধরনের, আমি কিন্তু 5-7 জন রিলায়েবল সাংবাদিক যারা, তাদের বক্তব্য শুনলাম যে তারা কিন্তু যে অ্যাঙ্গেলে কথা বলছে সেটা আমি বুঝতে পারছি ভালো করে। বিশেষ করে আপনার গতকালকে 3 জনের শুনছি, তা আজকে সকালে যেটা শুনলাম, যেটা হইলো আপনার লাহেরি সাহেব, ওনার বক্তব্য আমি খুবই গুরুত্ব দিই এবং ওনার রফিক ভাই আমি আবারও সুযোগ পেলে আসতে পারি, আমরা লাইভের শেষ পর্যায়ে চলে আসছি, রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি। রাশেদ হায়দার ভাই, আজকে এই যে 2 ঘন্টা আগের প্রথম আলোতে একটা খবর আসছে, সেটা হচ্ছে বিএনপির নেতা মির্জা আব্বাস সাহেব বলেছেন, সেটা তারেক রহমানের ফেরার ঘোষণার পরপরই একের পর এক সহিংস ঘটনা ইঙ্গিতবাহী। তিনি বলতে চাচ্ছেন যে তারেক রহমানের ফেরার ঘোষণার পরপরই একের পর এক সহিংস ঘটনা ইঙ্গিতবাহী, কি কোনো বিশেষ ইঙ্গিত বহন করে, অনেক কথাটা অনেকটাই এখানে সংক্ষেপ করা হয়েছে। মির্জা আব্বাস সাহেব এই ধরনের একটা বিবৃতি দিয়েছেন, বা ওনার বক্তব্যের ভিতরে তিনি সেটা বলেছেন। এই যে কথাটা বলেছেন তিনি, তার এই বক্তব্যটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি মিউট আছেন ভাই। মাসুদ ভাই, উনি কথাটা খারাপ বলেনি, উনি কথাটা সত্য বলছে। একটা জিনিস দেখেন, আপনি একটু চিন্তা করেন, বিএনপি যদি ক্ষমতায় যায়, বিএনপি ক্ষমতায় গেলে আপনার একটা কথা মনে আছে কিনা দেখেন, ওই যে বাংলা ভাইয়ের কথা মনে আছে? বাংলা ভাই উঠছিল এক সময় খুলনা অঞ্চলে, এই মৌলবাদীদের সেই হুঙ্কার, সেই আপনার হ্যাঁ, সে 500 কতটা থানা এবং কোর্টে একযোগে বোমা হামলা, এগুলো সব কিন্তু বিএনপি যদিও প্রথমে বাহাবা দিল বা অস্বীকার করলো, পরে কিন্তু এগুলোকে ঠেকাইতে বাধ্য হয়েছে ইন্টারন্যাশনাল বিভিন্ন চাপ, দেশের ভিতরে চাপের কারণে। এখন এই যে সময়ে তো সে বাংলা ভাইয়ের ফাঁসি হয়েছে, ফাঁসি হয়েছে, এবং তার সাথে ভাই আপনারা ওইটাই বলতেছি যে ইন্টারন্যাশনাল বিভিন্ন চাপে এবং দেশের ভেতরে চাপের কারণে বিএনপি এটাকে প্রতিহত করতে হয়েছে। মৌলবাদীরা জানে যে এখন তাদের যে আস্ফলন, তারেক যদি আইসা যায়, ইলেকশন যদি হয়ে যায়, ক্ষমতায় যদি তারেক যায়, তাহলে এখন তারেক যতই চুপচাপ থাকুক, বিএনপি যতই ভালো ভালো কথা বলুক, মৌলবাদীদের ভয় করুক, এটা কিন্তু ইলেকশন করে ক্ষমতায় আসার 3 মাসের মাথায় মৌলবাদীদের পাশার চামড়া থাকবে না। এটা মৌলবাদীরা বুঝে, আর বুঝে বিদায় ঠিক তারেক আসার ঘোষণা বা তারেক আসবে এইসব কারণে ওরা এই জঞ্জাল চালাবে। এবং আমি তো আপনি যেরকম, আমি ভয় করতেছি, আমাদের হাতে এখনো প্রায় আরো 20 দিন সময় আছে। এই 20 দিনের ভিতরে যে আরো কত অঘটন ঘটতে পারে সেটা দেখার বিষয়। আরো কয়টা লাশ যে পড়বে আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। সুতরাং এই বেচারার মির্জা আব্বাস যা বলছে তা কিন্তু কাহিনী ঠিকই বলছে। উনিও তো সরাসরি আমার মতো বলতেছে না, টেকনিক্যালি পলিটিক্যাল লোক, উনি টেকনিক্যালি বলতেছে। আমি তো হয়েছি যে আপনার ধরেন যে জিব্বা কাটা মানুষ, সোজা বইলা দিই, এটা কিন্তু উনি কিন্তু মিথ্যা কথা বলে নাই। মৌলবাদীরা করাইতেছে এটা একদম 100% শিওর, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, ইলেকশন না হয়, তাহলে মৌলবাদীদের এই রাজত্ব চলবে। যেমন ধরেন আপনার অনেকের ভুল ধারণা আছে, অনেকে বলে যে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করছে, বিএনপি সব ধ্বংস করছে। হ্যাঁ, আমি বলি বিএনপি করছে, তবে বিএনপি দিয়ে মামলা করানো হয়েছে, কিন্তু থানা থেকে পুলিশ জামাতে ইসলামে পাঠাইছে। জামাতে ইসলাম পুলিশ পাঠায়, জামাত না তারা 24/7 ওখানে পুলিশের থানার ভিতরে যায়, ওনারা চেয়ার টেবিল নিয়ে বসে গেছে, কার বাড়িতে কখন পাঠাইতে হবে, কারে কখন ধরতে হবে, এগুলো আবার জামাত করে। তো বিএনপি এখন এটা ইদানিং বুঝতেছে, বিএনপি এতদিন বুঝা নেই। তো
তো যার কারণে ওনাদের কিছু কিছু নেতার শুভ বুদ্ধির উদয় হয়েছে, তারা না পারতেও কিছু কথা বইলা দিচ্ছে, মুখ ফুটে বইলা রাশেদ হায়দার ভাই, আপনাকে আরেকটা কথা বলি। গতকাল রাত্রে, আজকে তো মির্জা আব্বাস সাহেবের এই এটা দেখালাম, আমার স্ক্রিনশটটা নেই, কিন্তু আমি ভিডিওতে দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে ঘটনাগুলো ঘটেছে, প্রথম আলো, ডেইলি স্টার, ওই যে একটা হিন্দু ছেলেকে, যুবককে যে পুড়িয়ে দেওয়া হলো, এই সবগুলো ঘটনা নিয়ে, এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িতে যে অগ্নিসংযোগ করা হয়েছে বিশেষ করে চট্টগ্রামে, এবং উনি বলেছেন কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ হামলার ঘটনা ঘটেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। ওনারা কিন্তু এই এতদিন পরে, এত কিছুর ভিতরে এই নিন্দা জিনিসটা কিন্তু আসছে, বা তাদের বিএনপির বক্তব্যের মধ্যে কিন্তু হঠাৎ করে একটা চেঞ্জ চলে আসছে। এই ওই ওসমান হাদির ঘটনার পর থেকে, ওসমান হাদিকে যেদিন গুলি করা হয় তারপর থেকে বিএনপি একটু অ্যালার্ট ছিল। এরপর থেকে ধীরে ধীরে কিন্তু অনেকটা বিএনপির বক্তব্যগুলো, বিবৃতিগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে ক্রমান্বয়ে। কি মনে হচ্ছে রাজনীতির মোড় কোন দিকে যাচ্ছে আবার? না, রাজনীতির মোড় কোনো দিকে যাচ্ছে না। বিএনপি প্রথম থেকে, বিএনপির রাজনীতি কি ছিল? বিএনপির রাজনীতি ছিল এমন যে আপনার ওরা অ্যান্টি আওয়ামী লীগ ছিল কন্টিনিউ। বিএনপির জন্মটাই অ্যান্টি আওয়ামী লীগ নিয়ে। এখন বিএনপিতে এমন কিছু করতে হবে যে মুক্তিযুদ্ধ তারা ধারণ করবে এটা পারে না, কারণ তারাও মৌলবাদী দলেরই প্রায় 90% ধারক এবং বাহক। এখন যেটা বিএনপি দেখলো, যারে আমরা তো এই মৌলবাদীরা তো তাদের রাজনীতি নিয়ে গেছে, তাহলে বিএনপি শূন্য। এখন দেখেন বিএনপি কিছুদিন ধরে 71 বাঁচাও 71 বাঁচাও এই স্লোগানটাও দিতেছে। আবার এখন আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আক্রমণ করছে, ওনাদের খুব দুঃখ লাগতেছে। কারণ হচ্ছে যে এমন কিছু এরিয়া আছে, বিএনপি যদি 160 আসন নিয়ে ক্ষমতায় যেতে হয়, তাইলে আওয়ামী লীগের ভোট ওদের প্রয়োজন আছে। আওয়ামী লীগের যেসব নিরীহ ভোট আছে, যারা চুপচাপ ভোট আছে, ওদেরকে যারা কেন্দ্রে নিয়ে যাইতে পারে, কিছু ভোট দেয়, কোন নেতা যাতে সরাসরি না বললেও ইনডাইরেক্টলি বলে যে যাও বিএনপির ওই জায়গায় জিতাই দাও, শিবিরকে ওই জায়গায় হারাই দাও। কারণ শিবিরকে এই মৌলবাদীদের হারানোর জন্য কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর কিন্তু আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের ভোট কোনোদিন জামাতে দিব না, এটা বিএনপিও ভালো করে জানে, জামাতও জানে। জামাতরা আওয়ামী লীগ ভোট দিব না, এটা খুব ভালো করে জানে। এখন এই সব কিছু মিলে মানে এমন একটা ভাইব তোলার চেষ্টা করতেছে যে না, আমরা আওয়ামী লীগের ক্ষতি চাই না, আওয়ামী লীগ থাক, এটা চাই আমরা। এগুলো হচ্ছে ভোটের রাজনীতি ভাই, এখানে কোনো চেঞ্জ হয় না। আর যেহেতু যে হাদি প্রথমে দাবি করলো এই মির্জা আব্বাস মারছে, এরপরে মির্জা আব্বাসের অনেক পিড়াইতে গেল এক মেয়ে ঝুমা নামের, এগুলো সব তো বিএনপি ভুলে নাই। তো এগুলো রিসেন্টলি হয়েছে, ওরা জানে যে আবারও কখনো কোনো একটা পেছে ফালাইতে পারে। ওই যে বললাম না আপনার কিছু কারণ। আর আপনারা আজকে মাসুদ ভাই সবচেয়ে কষ্ট লাগলো কি জানেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতেছি, এটা অনেকগুলো টক শো খেয়াল করলাম, সবাই হাদি নিয়েছে। কিরে বাবা, গতকাল রাতে যে বিএনপির এক এলাকার এক নেতার বাড়িতে আগুন লাগাই দিছে, 6 বছরের একটা বাচ্চা মেয়ে মারা গেছে জয়লা, আপনাকে ফটোগুলো পাঠাইছে ওই মেয়েটার, এইটা নিয়ে কেউ কথা কয় না। এই 6 বছরের মেয়েটার কি দোষ ছিল? জামাতিরা মৌলবাদীরা যে বাড়িটাতে আগুন লাগাই দিল, একটা মেয়ে মারা গেল, ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, এইটা নিয়ে কাউরে কথা বলতে দেখি না। ও যে হিন্দু একটা লোকেরা মেরে ফেললো, সেটা নিয়ে কেউ কথা কইতে দেখি না। রাশেদ হায়দার ভাই, এই অগ্নিসংযোগের লক্ষ্মীপুরের ঘটনাটা কি, এটা কি ফাইন্ড আউট হয়েছে যে এটা কারা করেছে? এটা তো ওরা তো প্রথম থেকে, ওই পরিবারও তো বলতেছে জামাত সমর্থিত লোকজন এখানে। আচ্ছা, ওরা জামাত সমর্থিত বলতেছে, হ্যাঁ ওরাই অভিযোগ করতেছে। আপনার বাচ্চার জ্বলে যাওয়া ছবিটা পর্যন্ত দিছি, মানে কি নৃশংস আমরা মানুষ। না, ওদের তো বাসায় ঘরের সামনে তালা দিয়ে তারপর অগ্নিসংযোগ করা হয়েছে, যার কারণে ওরা বের হতে পারেনি, মনে হয় সম্ভবত বাচ্চাটাকে তারা নিতে পারেনি, ওখান থেকেই মারা গেছে। আমরা কোন ধরনের নৃশংস এবার চিন্তা করেন। জি রাশেদ ভাই, ওনারা আজকে এত লোক জমায়েত করছেন, জমায়েত করে গতকালকে থেকে তো প্রচুর মিটিং করছেন, যে মানে ওনারা বিপ্লবী সরকার এই সেই, কিছুই করতে পারলেন না আজকে। তার কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই যে ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে একটা বৈঠক হয়ে গেছে, টেলিফোন বৈঠক আমাদের সেনাপ্রধানের, উনি আজকে একটু আবার একটা হেডাম দেখাইছেন।
সংসদ ভবনে ঢুকতে দেন নাই, চাইছিল ঢুকতে দেয় নাই, রাস্তার কোথাও দাঁড়াইতে দেয় নাই। বড় বড় লিডারদেরকে গতকাল রাতের থেকেই কিন্তু ইন্ডিয়ান সেনাবাহিনী একদম সাইজ মতো রাখছে, যে পাগলামি করবেন অন্য কিছু হবে, ভয় কিন্তু পাইছেন। সুতরাং আজকে এখন কিচ্ছু যদি না বলে, একদম কিছু যদি না বলে, জানাজার পর ওনারা শান্তি মতন চলে যায়, তাহলে কি হবে? ওনারা তো অনেক উত্তেজিত ছিলেন গত পরশুদিন রাতে। পরশুদিন এত অযথা তো দেশের আরো অনেক সম্পদ নষ্ট করছে, গতকালকেও করছে। আজকে ওনারা এত চুপসে গেছে কেন বুঝেন না ভাই? এখন আবার বলছে যে আগামী কাল থেকে আসবেন শাহবাগে। একবার যদি কোনো জায়গা আর কামড় ছুটে যায়, এরপরে আর ওই দড়ি আর টাইট করা যায় না। এখন এখন আপনি বলতে পারেন না ভাই আসবে, হ্যাঁ আসবে ভাই। ঢাকা শহরে বস্তির অভাব নাই, আর ওই বস্তির পোলাপাইনার বেডিদের অভাব নাই। 50 টাকা করে দিলে আবার এরা আইবো। আপনি ধরেন কালকে ঢাকা শহরে সন্ধ্যা 6টার ভিতরে আপনার এরা 15-20 হাজার লোক শাহবাগে বসাইতে পারবে। কিন্তু ওই যে যেইটা আজকে করা যাইতো সেটা আগামীকাল কেন আরো 15 দিনেও করতে পারবে না। এখন তাদের প্ল্যান হবে কি জানেন? হয় হাসনাত বা পাটোয়ারি, এগুলা কোন একটা স্পট মাইরা ফেলাবে এরা। না রাশেদ হায়দার ভাই, আপনি কি এটা বুঝাতে চাচ্ছেন যে তারা কি ধরনের প্ল্যান নিয়েছিল এবং সেই প্ল্যানটা তাদের ভেস্তে গেছে, এরকম কিছু বুঝাতে চাচ্ছেন? হ্যাঁ, তারা যেটা প্ল্যান নিছিল প্ল্যান ভেস্তে গেছে। প্ল্যান ভেস্তে কিভাবে গেছে দেখেন। ডাক্তার ইউনূস গেছে আজকে ওখানে, যাইয়া ব্যাপক কান্নাকাটি। মাহমুদুর রহমানও গেছিল খুব মাঞ্জারাঞ্জা মাইরা, যে আজকে শপথ হয়ে যাবে। মাহমুদুর রহমান পরে একা বাইরে আসছে। এরপরে বিএনপির যে এটা নাম কি, বিএনপির মহাসচিব এখন, উনি যাই নাই জানা যায়। মির্জা ফখরুল ইসলাম আলম, মির্জা ফখরুল যায় নাই জানা যায়, কারণ উনি বুঝছিলেন যে এখানে কিছু একটা হইতে পারে হয়তো, এই জন্য উনি আর যায় নাই। এগুলো হচ্ছে জামাতের আমির। আবার আজকে চলে আসছে সকাল সকাল, খুব ভোরে চলে আসছে, জানাজা পড়ার জন্য চলে আসছে। তো এই এখন আপনি এই হাদিরে চিনেন কেমন? আপনি এর আগে কখনো নাম শুনছিলেন? ওই যখন ইয়েতে আপনার গোপালগঞ্জে পুলিশ যখন 10 জন মাইরা ফেলাইলো, এরপরে উনি এসে এক বক্তৃতা দিল যে এই শালাদের সাউয়া মাওয়া ছিঁড়া ফেলো। তো এরকম খারাপ ভাষা দিয়া যদি নেতা হওয়া যায়, আবার তার লাশ যদি নজরুল বা রবীন্দ্রনাথের সাথে দেওয়া যায়, তাহলে এই জাতি আর কোথায়? রাশেদ হায়দার ভাই এইখানে মাসুদ ভাই একটা মিনিট প্লিজ, একটা মিনিট। আজকে এই যে গতকাল রাতে, আজকে সকালবেলার খবর, সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 71-এ পাকিস্তান সেনাবাহিনী যে আত্মসমর্পণ করছে, সেইখানে বাংলাদেশের পক্ষ থেকে যে লোকটা ভদ্রলোকের নামটা আমি ভুলে গেছি, এই যে আপনার সেকেন্ড ইন কমান্ড হিসেবে যিনি একে খন্দকার, উনি মারা গেছে। ওনারে নিয়ে একটা বিবৃতি আছে এই দেশে। আজকে মিশনে যাওয়া 6 জন সেনা অফিসার মারা গেছে, তাদের কারো লাশের উপর একটা জাতীয় পতাকা দেখাইতে পারবেন? আপনি পারবেন না। লাশ জাতীয় পতাকাবিহীন আসছে। যাদেরকে সসম্মানে দাফন দিতে হয়, তার মধ্যে 3 জনের লাশ নর্মালি দাফন হয়েছে, আর 3টা লাশ আছে ফ্যামিলি হতে নিয়ে গেলে দাফন হবে। আর সেই জায়গায় একটা সন্ত্রাসীরে আপনারা একদম পৃথিবীর সেরা বানাইয়া, এই পৃথিবী 2025-এ কোন কাদেরকে হারাইছে তাদের সাথে মিলে এই সাউয়াদির হায়দার ভাই এইখানে একটু বলি, একজন মানুষ মারা গেছে, আমরা তার সমালোচনা আপাতত নাই করি। কেন? আমরা এটা না, আমরা চাচ্ছি যে সামনে তাদের ইনকিলাব মঞ্চের যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা আসলে কোন দিকে মোড় নিতে পারে কিনা আপনার অনুমান? ইনকিলাব মঞ্চের পদক্ষেপ শুনেন। ইনকিলাব মঞ্চের এই হাদি মারা গেছে, এখন সেখানে সরকার নাকি 2 কোটি টাকা দিবে সেইটা নেওয়ার জন্য। হাদির বউ বা বাচ্চা পাচ্ছে না, ওইটা পাইবো কে? হাদির বোন সেই টাকার দাবিদার এখন। আর আজকে সবচেয়ে একটা, আপনি তো মুসলমান, বহুত কিছু, এখন কিছুক্ষণ আগে আপনি বললেন যে ভাই এটা নিয়ে আলোচনা করেন না। কোন মুসলমানের জানাজা কখনো মহিলারা পড়ছে? এটা শুনছেন? হাদির জানাজায় আজকে এত মহিলা, কোনটার মাসিক হয়ে রয়েছে আপনি জানেন? কোনটা নাপাক আর কোনটা অনাপাক? জানাজা কেমনে একটা মুসলমান পুরুষের জানাজা কেমনে মহিলারা পড়ে? মহিলার জানাজা তো মহিলা পড়ে না। আলোচনা ওগুলা হওয়া উচিত, যে বেদাত কিভাবে ধরছে, জামাতে ইসলাম আপনাদের উপরে কিভাবে চাপে পড়ছে, আপনার এগুলো আলোচনা করা উচিত। সেই ইনকিলাব মঞ্চ কি হবে? ইনকিলাব মঞ্চ কি হবে? এটা তো হাদিরা মারছে। আগামী 10 থেকে 15 দিনের ভিতরে হয়তো দেখবেন যে হাসনাত্রী স্পট ডেথ করবে ঢাকায়, কারণ তাদের ওই যে বিপ্লবী সরকারের একটা খায়েশ আছে, এইটার জন্য তারা নাই এমন কোনো কাজ করবে না। এটা পুরাটা জামাতের কাজ, মৌলবাদীদের কাজ, এটা অন্য কোনো দল বা পার্টির কাজ না।
এটা আপনি যদি বলেন যে বিএনপি এটা ইন্ডিয়া, না না না, এরা এগুলো করবে না, করতেছে। রাশেদ হায়দার ভাই, মহিলা কি জানাজা পড়ছে? এটা কি, এটা শিওর? আমি কিন্তু এরকম কিছু তো